আসসালামু আলাইকুম। আজকে আমি প্রাণীবিজ্ঞানের তৃতীয় চ্যাপ্টার মানব শরীরতত্ত্ব পরিপাক এবং শ্বসন চ্যাপ্টার থেকে টপ 150 প্লাস এমসিকিউ আপনাদের জন্য শেয়ার করব। প্রতিটা এমসিকিউ ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এমসিকিউ গুলো তৈরি করা হয়েছে সম্পূর্ণ নতুন সিলেবাস অনুসারে। আমরা এই এমসিকিউ গুলো বাছাই করেছি সম্পূর্ণ নতুন সিলেবাস অনুসারে। অধ্যাপক গাজী আজমল স্যারের পঞ্চম সংস্করণ, ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম এবং সব লেটেস্ট যে বুকগুলো আছে সেগুলো লেটেস্ট সংস্করণ থেকে আমরা আপনাদের জন্য টপ এই 150টা এমসিকিউ বাছাই করি। আশা করা যায় এই 150টা এমসিকিউ আপনার নখদর্পণে থাকলে ভর্তি পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে যেই এমসিকিউ আসুক না কেন ইনশাল্লাহ আপনি অ্যান্সার করতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। ওকে, আমরা আজকে 50 থেকে 1 পর্যন্ত কোয়েশ্চেন গুলো শেয়ার করার চেষ্টা করব। ওকে, 50 নাম্বার কোয়েশ্চেন, কোনটি প্লাজমা প্রোটিন নয়? ফাইব্রোনোজেন, অ্যালবুমিন, প্রোথ্রম্বিন নাকি বিলিরুবিন? এখানে মনে রাখবেন প্লাজমা প্রোটিন নয় হচ্ছে বিলিরুবিন। তো এই কোয়েশ্চেন থেকে আপনি আরো একটা জিনিস শিখে রাখতে পারেন, সেটা হচ্ছে প্লাজমা প্রোটিনের উদাহরণ কোনগুলা? ফাইব্রোনোজেন, অ্যালবুমিন এবং প্রোথ্রম্বিন, এই তিনটা হচ্ছে মূলত প্লাজমা প্রোটিনের উদাহরণ। আর প্লাজমা প্রোটিন নয় হচ্ছে বিলিরুবিন। বিলিরুবিন সম্পর্কে যদি আমি একটু বলি, মূলত বিলিরুবিনটা হচ্ছে রেড ব্লাড সেলের হিমোগ্লোবিন ভেঙে বিলিরুবিনটা তৈরি হয়। হিমোগ্লোবিন, রেড ব্লাড সেলের হিমোগ্লোবিন ভেঙে বিলিরুবিন তৈরি হয়, এটা প্লাজমা প্রোটিন নয়। আর প্লাজমা প্রোটিনের এই উদাহরণ তিনটা আপনি এই কোয়েশ্চেন থেকে মুখস্থ করে ফেলতে পারেন। ডিঅ্যামাইনেশন প্রক্রিয়া হয় কোথায়? কোয়েশ্চেনটা দেখেন, ডিঅ্যামাইনেশন প্রক্রিয়া হয় কোথায়? যকৃৎ, অগ্নাশয়, পাকস্থলী এবং বৃক্ক। মনে রাখবেন ডিঅ্যামাইনেশন প্রক্রিয়াটা হয় যকৃতে। ডিঅ্যামাইনেশন প্রক্রিয়া হয় যকৃতে। আমি ডিঅ্যামাইনেশন প্রক্রিয়া সম্পর্কে যদি ছোট করে বলি, ডিঅ্যামাইনেশন প্রক্রিয়াটা হচ্ছে মূলত খাদ্যের সঙ্গে গৃহীত অতিরিক্ত অ্যামাইনো অ্যাসিডটা দেহ জমিয়ে রাখতে পারে না। অতিরিক্ত অ্যামাইনো অ্যাসিড খাদ্যের সঙ্গে গৃহীত অতিরিক্ত অ্যামিনো অ্যাসিডটা দেহ জমিয়ে রাখতে পারে না, তো সেগুলো যকৃতের মধ্যেই বাদ দিয়ে দেওয়া হয়। এই বাদ দিয়ে দেওয়ার প্রক্রিয়াটাকে মূলত বলা হয় ডিঅ্যামাইনেশন। আশা করি বুঝতে পেরেছেন। যারা প্রথমবারের মতো আমার চ্যানেলে ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই এই ভিডিওটা আপনাদের জন্য কতটুকু হেল্পফুল সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। 48, কোন রক্তকণিকার ভাঙনের ফলে বিলিরুবিন তৈরি হয়? কোন রক্তকণিকার ভাঙনের ফলে বিলিরুবিন তৈরি হয়? লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা নাকি লিম্ফোসাইট? এখানে মনে রাখবেন লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড সেলের ভাঙনের ফলে কিন্তু বিলিরুবিন তৈরি হয়। এটা মূলত ঘটনাটা ঘটে হচ্ছে যকৃতে। এই যে লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিনটা ভেঙে যকৃতে রেড ব্লাড সেলের হিমোগ্লোবিনটা ভেঙে কিন্তু বিলিরুবিন তৈরি হয়। হিমোগ্লোবিন যকৃতে ঘটনাটা ঘটে, যকৃতে রেড ব্লাড সেলের হিমোগ্লোবিন ভেঙে কিন্তু বিলিরুবিন তৈরি হয়। তারপরে আমরা বুঝলাম যে লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড সেলের ভাঙনের ফলে কিন্তু বিলিরুবিনটা তৈরি হয়। এখনো পর্যন্ত যারা ভিডিওতে লাইক করেনি তারা এখনই ভিডিওতে একটা লাইক দিয়ে দেন এবং অবশ্যই আমি আবারও বলছি ভিডিওটা আপনাদের জন্য কতটুকু হেল্পফুল হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, কারণ আপনার একটা লাইক, আপনার একটা কমেন্ট আমাদেরকে নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা যোগায়। 7, কোফার্স সেল থাকে কোথায়? কোফার্স সেল থাকে কোথায়? কোফার সেল থাকে কোথায়? প্লীহা, মস্তিষ্ক, যকৃৎ নাকি অগ্নাশয়? মনে রাখবেন কোফার সেল থাকে হচ্ছে যকৃতে। সেটা নিয়ে যদি আমি একটু করে বলি ছোট করে, মনে রাখবেন যকৃতের ম্যাক্রোফেজকে কোফার কোষ বলা হয়। যকৃতের ম্যাক্রোফেজকে কোফার সেল বা কোফার কোষ বলা হয়। তার মানে আমরা বুঝলাম কোফার সেলটা থাকে হচ্ছে কোথায়? যকৃতে। যকৃতের কোফার সেল কোষের কাজ কি? যকৃতের
কোফার সেল কোষের কাজ কি? এর আগের কোয়েশ্চেনে আমরা দেখেছিলাম মূলত যকৃতের ম্যাক্রোফেজকে বলা হয় কোফার সেল। যকৃতের ম্যাক্রোফেজকে মূলত কোফার সেল বলা হয়। এখানে আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে এই কোফার সেল কোষের কাজটা কি? পিত্ত তৈরি করা, বিলিরুবিন তৈরি করা, ভিটামিন ই তৈরি করা, নাকি রোগ জীবাণু ধ্বংস করা? মনে রাখবেন যকৃতের যে ম্যাক্রোফেজকে যে আমরা কোফার সেল বা কোফার কোষ বলেছিলাম, এটার কাজ হচ্ছে মূলত রোগ জীবাণু ধ্বংস করা। মনে রাখবেন রোগ জীবাণু ধ্বংস করা। মানে দুইটা পয়েন্ট আপনি এখান থেকে মনে রাখতে পারেন। নাম্বার 1, যকৃতের ম্যাক্রোফেজকে কোফার সেল বা কোফার কোষ বলা হয়, আর এটার কাজ হচ্ছে মূলত রোগ জীবাণু ধ্বংস করা। 45 প্রতিটি কোয়েশ্চেন ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো আপনি ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করুন আর আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনুন। কোন খনিজ লবণ যকৃতে সঞ্চিত হয় না? কোন খনিজ লবণ যকৃতে সঞ্চিত হয় না? কপার, জিঙ্ক, পটাশিয়াম, সোডিয়াম। এখানে অ্যান্সারটা হচ্ছে খনিজ লবণ যকৃতে সঞ্চিত হয় না হচ্ছে সোডিয়াম। তো মানবদেহের জন্য প্রয়োজনীয় কিন্তু অনেক খনিজ লবণের দরকার হয়। তো আপনি এই কোয়েশ্চেন থেকে আরো একটা জিনিস শিখতে পারেন, খনিজ লবণের উদাহরণগুলো যকৃতে সঞ্চিত হয় এরকম খনিজ লবণের উদাহরণ কপার, জিঙ্ক, পটাশিয়াম, এগুলো কিন্তু সুস্থ দেহের জন্য প্রয়োজনীয় খনিজ লবণ। আরো দুই একটা যদি বলে আমি আয়রন, কোবাল্ট, ওকে, মলিবডেনাম, এগুলা হচ্ছে খনিজ লবণ যেগুলো যকৃতে সঞ্চিত হয়। তার মানে আপনি এই কোয়েশ্চেন থেকে একটা জিনিস শিখলেন, সেটা হচ্ছে যকৃতে সঞ্চিত হয় এরকম খনিজ লবণের উদাহরণ হচ্ছে কপার, জিঙ্ক, পটাশিয়াম, আয়রন, কোবাল্ট এবং মলিবডেনাম। আর যকৃতে সঞ্চিত হয় না হচ্ছে সোডিয়াম। এই কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে সোডিয়াম। তার পাশাপাশি আপনি যকৃতে সঞ্চিত হয় এরকম খনিজ লবণের এই উদাহরণগুলো মুখস্থ করে রাখতে পারেন। 44 লিপিড ও অ্যামিনো অ্যাসিড যকৃতে কি হিসেবে সঞ্চিত থাকে? কোয়েশ্চেনটা দেখেন, লিপিড ও অ্যামিনো অ্যাসিড যকৃতে কি হিসেবে সঞ্চিত থাকে? লিপিড আর অ্যামিনো অ্যাসিড, ইনসুলিন, গ্লাইকোজেন, গ্লাইকোলিপিড নাকি গ্লাইকোপ্রোটিন? মনে রাখবেন লিপিড ও অ্যামিনো অ্যাসিড যকৃতে গ্লাইকোলিপিড হিসেবে সঞ্চিত থাকে। গ্লাইকোলিপিড একদম মুখস্থ করে ফেলবেন। গ্লাইকোলিপিড, লিপিড এবং অ্যামিনো অ্যাসিড যকৃতে গ্লাইকোলিপিড হিসেবে সঞ্চিত থাকে। 43 রক্তে কোনটি জমা হলে গায়ের রং হলুদ হয়ে যায়? রক্তে কোনটি জমা হলে গায়ের রং হলুদ হয়ে যায় এবং যকৃতের অসুখ হিসেবে জন্ডিস দেখা যায়? কোয়েশ্চেনটা দেখেন, খুবই ইম্পর্টেন্ট। কোনটা জমা হলে গায়ের রং হলুদ হয়ে যায় এবং যকৃতের অসুখ হিসেবে জন্ডিস দেখা যায়? বিলিরুবিন, বিলিভারডিন, পিত্তলবণ নাকি গ্লোবিন? মনে রাখবেন বিলিরুবিন। এটার অ্যান্সার হচ্ছে বিলিরুবিন। রক্তে কোনটি জমা হলে, বিলিরুবিন জমা হলে গায়ের রং হলুদ হয়ে যায় এবং যকৃতের অসুখ হিসেবে জন্ডিস দেখা যায়। আমরা আগের অনেকগুলো কোয়েশ্চেনে দেখেছিলাম মূলত বিলিরুবিনটা হচ্ছে রেড ব্লাড সেলের হিমোগ্লোবিনটা ভেঙে কিন্তু বিলিরুবিনটা কি তৈরি হয়। এগুলো কিন্তু মনে রাখবেন, খুবই ইম্পর্টেন্ট তথ্য, প্রতিটি প্রশ্নের সাথে কিন্তু রিলেটেড। 42 নাম্বার কোয়েশ্চেন, বিলিরুবিন কোথায় তৈরি হয়? বিলিরুবিন কোথায় তৈরি হয়? রক্তে, যকৃতে, অগ্নাশয়ে নাকি প্লীহাতে? দেখেন বিলিরুবিন কোথায় তৈরি হয়, এই কোয়েশ্চেনটা কিন্তু মানে প্রতিটা আগের যতগুলো কোয়েশ্চেন পেয়েছি মোটামুটি সবগুলোর সাথে রিলেটেড। তো এই বিলিরুবিন সম্পর্কিত অনেকগুলো কোয়েশ্চেন আমরা দেখলাম। বিলিরুবিনটা সম্পর্কে এক লাইনে যদি আমি আরেকটু বলি, একসাথে যদি লিখেও দিই, যকৃতের মূলত রেড ব্লাড সেলের হিমোগ্লোবিনটা ভেঙে বিলিরুবিন তৈরি হয়। বিলিরুবিন তৈরি হয়। তার মানে এই একটা লাইন থেকে কিন্তু আমরা অনেক তথ্য পেয়ে গেলাম। বিলিরুবিনটা তৈরি হয় কোথায়? যকৃতে। আর বিলিরুবিনটা কি মূলত রেড ব্লাড সেলের কি হিমোগ্লোবিন। এই সেন্টেন্সটা যদি আপনি মনে রাখতে পারেন তাহলে মোটামুটি এই সম্পর্কিত অনেকগুলো কোয়েশ্চেনের অ্যান্সার করতে পারবেন। যকৃৎ কি পরিমাণ রক্ত সঞ্চয় করে রাখতে পারে? যকৃৎ কি পরিমাণ রক্ত সঞ্চয় করে রাখতে পারে? 500 সেন্টিমিটার, 1000, 1500 না 2000 সেন্টিমিটার? মনে রাখবেন যকৃৎ 1500 ঘন সেন্টিমিটার পর্যন্ত রক্ত সঞ্চয় করে রাখতে পারে।
1500 ঘন সেন্টিমিটার পর্যন্ত রক্ত সঞ্চয় করে রাখতে পারে যকৃৎ। মূলত এটার কাজটা কি? দেহের যদি কোথাও রক্তকরণ জনিত ঘটনা ঘটে, এটা দিয়ে যদি একটু বলি, রক্তকরণ জনিত যদি কোনো ঘটনা ঘটে দেহে, তাহলে সেটা মূল রক্ত সংবহন তন্ত্রের সাথে মিলে রক্তচাপের সমন্বয় ঘটায়। 40 নাম্বার কোয়েশ্চেন, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরিতে কোন হরমোন ভূমিকা রাখে? গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরিতে কোন হরমোন ভূমিকা রাখে? এটা নিয়ে যদি আমি একটু কথা বলি, আপনি আমার কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনবেন। রক্তের যে অতিরিক্ত গ্লুকোজ থাকে, সেটা মূলত ইনসুলিন নামক হরমোনের প্রভাবে ইনসুলিন নামক হরমোনের প্রভাবে গ্লাইকোজেনে রূপান্তরিত হয়। গ্লাইকোজেন। তার মানে আমরা কি বুঝলাম? গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরিতে কোন হরমোন ভূমিকা রাখে? ইনসুলিন। আমার অপশনের অ্যান্সার হবে কি? ইনসুলিন। এই প্রক্রিয়াটা আপনি মনে রাখবেন, রক্তের অতিরিক্ত গ্লুকোজটা গ্লাইকোজেনে রূপান্তরিত হয় হচ্ছে ইনসুলিন নামক হরমোনের প্রভাবে। কোয়েশ্চেন, রক্তস্রোতে থাকা অতিরিক্ত গ্লুকোজ থেকে যকৃতে সঞ্চিত পলিস্যাকারাইড হলো? রক্তস্রোতে থাকা অতিরিক্ত গ্লুকোজ থেকে যকৃতে সঞ্চিত পলিস্যাকারাইড হলো স্টার্চ, সেলুলোজ, সুক্রোজ না গ্লাইকোজেন? আগের কোয়েশ্চেন আমরা ছোট করে একটু দেখেছিলাম, অতিরিক্ত গ্লুকোজটা এভাবে আমি লিখে দিয়েছিলাম আগের কোয়েশ্চেনে, ইনসুলিন নামক হরমোনের প্রভাবে। একটু ডিটেলস বলতেছি এই কোয়েশ্চেনে, ইনসুলিন নামক হরমোনের প্রভাবে তৈরি হয়েছে গ্লাইকোজেন। এটা ইনসুলিন নামক হরমোনের প্রভাবে গ্লাইকোজেন তৈরি হয়। আর এই পুরো প্রক্রিয়াটাকে বলা হয়, পুরো প্রসেসটাকে বলা হয় গ্লাইকোজেনেসিস। পুরো প্রক্রিয়াটাকে বলা হয় গ্লাইকোজেনেসিস প্রক্রিয়া। আর এই গ্লাইকোজেনটা মূলত জমা থাকে হচ্ছে যকৃতের সঞ্চয়ী কোষে। সবগুলা পয়েন্ট মনে রাখবেন, যকৃতের সঞ্চয়ী কোষে জমা থাকে, সঞ্চয়ী কোষে। তার মানে আমরা বুঝলাম যে রক্তের অতিরিক্ত গ্লুকোজটা গ্লাইকোজেনে রূপান্তরিত হয় কোন হরমোনের প্রভাবে? ইনসুলিন নামক হরমোন। আর পুরো প্রক্রিয়াটাকে বলা হয় গ্লাইকোজেনেসিস প্রক্রিয়া। আর এই গ্লাইকোজেনটা জমা থাকে হচ্ছে যকৃতের সঞ্চয়ী কোষে। তার মানে রক্তস্রোতে থাকা অতিরিক্ত গ্লুকোজ থেকে যকৃত সঞ্চিত পলিস্যাকারাইড কোনটা? গ্লাইকোজেন। আশা করি আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনলে এই কোয়েশ্চেনটা খুব ইজিলি বুঝতে পারবেন। 8, লোহিত রক্তকণিকা তৈরিতে কোন ভিটামিন ভূমিকা রাখে? লোহিত রক্তকণিকা তৈরিতে কোন ভিটামিন ভূমিকা রাখে? ভিটামিন বি12, ভিটামিন 6, ভিটামিন বি2 নাকি ভিটামিন কে? এখানে মনে রাখবেন, লোহিত রক্তকণিকা তৈরিতে ভিটামিন বি12 ভূমিকা রাখে। এখানে আরো একটা জিনিস আছে, সেটা যদি আমি সম্পূর্ণ বাক্যটা যদি আপনাদেরকে বলি, মূলত ভিটামিন বি12 প্লাস ফলিক অ্যাসিড অস্থিমজ্জায় লোহিত কণিকা তৈরিতে প্রয়োজন হয়। এই সেন্টেন্সটা মনে রাখবেন। যেমন এখানে ভিটামিন বি12 আছে, অন্য জায়গায় অ্যাসিডও থাকতে পারে, কারণ ফলিক অ্যাসিডও কিন্তু লোহিত রক্তকণিকা তৈরিতে প্রয়োজন হয়। সেজন্য আপনি পুরো সেন্টেন্সটা মনে রাখবেন, সেটা হচ্ছে ভিটামিন বি12 প্লাস ফলিক অ্যাসিডটা হচ্ছে অস্থিমজ্জায় লোহিত কণিকা তৈরিতে প্রয়োজন হয়। এখানে আরেকটা জিনিস আমি আপনাদেরকে আরেকটা তথ্য দিচ্ছি, ভিটামিন বি12 এর কিন্তু রাসায়নিক নাম হচ্ছে সায়ানোকোবালামিন। ওকে, এটা মনে রাখবেন, ভিটামিন বি12 এর রাসায়নিক নাম হচ্ছে সায়ানোকোবালামিন। এই জিনিসটা তার মানে এই দুইটা পয়েন্ট আমরা শিখলাম, এটা হচ্ছে ভিটামিন বি12 প্লাস ফলিক অ্যাসিড অস্থিমজ্জায় লোহিত কণিকা তৈরিতে প্রয়োজন, আর এটা হচ্ছে ভিটামিন বি12 এর রাসায়নিক নাম হচ্ছে সায়ানোকোবালামিন। 7, যকৃতে কোন ভিটামিন সঞ্চিত হয় না?
যকৃতে কোন ভিটামিন সঞ্চিত হয় না? এটা নিয়ে যে ভিটামিন এ, ভিটামিন B6, ভিটামিন সি এবং ভিটামিন B12, যকৃতে কোন ভিটামিন সঞ্চিত হয় না? মূলত এটা নিয়ে যদি আমি একটু ডিটেলস বলি, যকৃতের চর্বিতে মূলত চর্বি, দ্যাট মিন্স ফ্যাট, যকৃতের চর্বি বা ফ্যাটের দ্রবণে ভিটামিন হচ্ছে এ, ডি, ই, কে, B12, B6, এগুলো হচ্ছে মূলত যকৃতে বা যকৃতের চর্বিতে ফ্যাটের দ্রবণীয় ভিটামিন। খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু মনে রাখবেন এ, ডি, ই, কে, B12 এবং B6 এগুলো হচ্ছে যকৃতের চর্বিতে দ্রবণীয় ভিটামিন, যেমন সঞ্চিত হয়। ঠিক আছে, আমাকে কিন্তু কোয়েশ্চেন করা হচ্ছে যকৃতে কোন ভিটামিন সঞ্চিত হয় না? এ সঞ্চিত হয়, B6 সঞ্চিত হয়, B12 সঞ্চিত হয়, তার মানে সঞ্চিত হয় না হচ্ছে ভিটামিন সি। ওকে, তার মানে অ্যান্সার হচ্ছে কি ভিটামিন সি। আর এখান থেকে এই জিনিসটাও মনে রাখবেন, যকৃতের চর্বিতে বা ফ্যাটে বা দ্রবণীয় ভিটামিন হচ্ছে, চর্বি বা ফ্যাটে দ্রবণীয় ভিটামিন হচ্ছে যকৃতের এ, ডি, ই, কে, B12 এবং B6। আগের কোয়েশ্চেনে কিন্তু আমি আরেকটা কথা বলেছিলাম, সেটা আবার মনে করে দিচ্ছি। ভিটামিন B12 এর রাসায়নিক নাম হচ্ছে সায়ানোকোবালামিন। খুবই ইম্পর্টেন্ট, কিন্তু মনে রাখবেন। আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, তাহলে ভিটামিন সিটা কোথায় দ্রবণীয়? ভিটামিন সিটা হচ্ছে মূলত পানিতে দ্রবণীয়। পানিতে দ্রবণীয় দুইটা ভিটামিন আছে, একটা হচ্ছে ভিটামিন বি এবং সি। ভিটামিন বি এবং ভিটামিন সি হচ্ছে আপনার পানিতে দ্রবণীয়, পানিতে দ্রবণীয় ভিটামিন। ওকে, পানিতে দ্রবণীয় ভিটামিন হচ্ছে ভিটামিন বি এবং সি। আর এই যকৃতের চর্বিতে দ্রবণীয় ভিটামিন হচ্ছে এ, ডি, ই, কে, B12 এবং B6। 36, কোন ভিটামিন পানিতে দ্রবণীয়? কোন ভিটামিন পানিতে দ্রবণীয়? ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন ডি, ভিটামিন এ, ভিটামিন কে। কোন ভিটামিন পানিতে দ্রবণীয়? আমরা আগের কোয়েশ্চেনে কিন্তু এটার সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে বলে দিয়েছিলাম। আমরা বলেছিলাম ফ্যাট বা চর্বিতে দ্রবণীয় ভিটামিন, ফ্যাট বা চর্বিতে দ্রবণীয় ভিটামিন আমরা বলেছিলাম আগের কোয়েশ্চেনে। এটা তো আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি, এ, ডি, ই, কে এগুলো হচ্ছে ফ্যাট বা চর্বিতে দ্রবণীয় ভিটামিন। আর বলেছিলাম পানিতে দ্রবণীয় ভিটামিন হচ্ছে, পানিতে দ্রবণীয় ভিটামিন হচ্ছে বি এবং সি, ভিটামিন বি এবং সি। দ্যাট মিন্স কোন ভিটামিন পানিতে দ্রবণীয় হবে? ভিটামিন বি কমপ্লেক্স। ওকে, আশা করি সলিউশনটা বুঝতে পেরেছেন। আপনি এই জিনিসগুলো মনে রাখবেন। আর এই যে এ, ডি, কে এগুলো হচ্ছে মূলত ফ্যাট বা চর্বিতে দ্রবণীয় ভিটামিন। আজকে আপাতত এইটুকুই আমরা শেষ করছি। পরবর্তীতে আমরা ধারাবাহিকভাবে এই চ্যাপ্টারের সবগুলো কোয়েশ্চেনের এরকম অ্যানালাইসিস আপনাদের সাথে শেয়ার করব। যদি ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল বা উপকৃত মনে হয় বা কোনো কিছু লার্ন করতে পারেন, তাহলে প্লিজ অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।